মালা তার স্বামী অরুণের সঙ্গে ট্রেনে করে বাপের বাড়িতে যাচ্ছে এমন সময় ট্রেনে একজন মহিলা ফুচকা বিক্রি করতে ওঠে। আর মালা যেহেতু ফুচকা বলতে একেবারেই পাগল, তাই সে ফুচকা দেখে নিজের লোভ সামলাতে পারে না। মালা তখনই জেদ ধরে সে ট্রেনে বসে বসে ফুচকা খাবে, কারণ এর আগে কোনোদিনও সে ট্রেনে বসে ফুচকা খায়নি। আর নাইবা সে ট্রেনের মধ্যে ফুচকা বিক্রি হতে দেখেছে, কিন্তু ট্রেনের ফুচকা যদি ভালো না হয় সেই জন্য অরুণ তার বউকে ফুচকা খাওয়াতে চায় না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে। আর ওই দিদিটা যে ফুচকা বিক্রি করছে, ফুচকাগুলোকে দেখেই মনে হচ্ছে ভীষণই মুচমুচে, তাই আমি এখন ট্রেনেই ফুচকা খাবো। আর এমন সময় মালার কথা শুনি সেই ফুচকাওয়ালি পুষ্পা সুর করে ডাক দিয়ে ফুচকা বিক্রি করতে শুরু করে। দুমকা মেলে 10 টাকায় 10টা ফুচকা, ট্রেনে দুলতে দুলতে মুচমুচে ফুচকা খেয়ে নিন, মন ভালো করে ফেলুন। 10 টাকায় 10টা ফুচকা। এর আগে কোনোদিনও ট্রেনে ফুচকা খাননি, কিন্তু একবার ট্রেনে আমার হাতের ফুচকা মাখা খেয়েই দেখুন। 10 টাকায় 10টা ফুচকা। ও দিদি, হা করে তাকিয়ে আছেন কি? ফুচকা খাবেন? পরে স্টেশনেই কিন্তু নেমে যাব, তাই তখন চাইলেও আর ফুচকা খেতে পারবেন না। পুষ্পার এরকম কথা শুনে মালা আর নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না, তাই সে পুষ্পাকে তখনই ডাক দেয়। আর পুষ্পা তখনই তার ফুচকার ঝুলি নিয়ে মালার কাছে চলে আসে। আর মালা যেহেতু ফুচকা খাওয়ার জন্য জেদ করে, তাই অরুণ তাকে আর কোনো বাধা দেয় না। মালা পুষ্পার কাছ থেকে ফুচকা খেতে শুরু করে। বেশি করে ছোলা বাদাম দিয়ে, টক জল দিয়ে আর লঙ্কা দিয়ে ফুচকা মাখো, আর ঝালটা কিন্তু বেশি দেবে, যাতে জিভে জল চলে আসে। আর হ্যাঁ, ফুচকাগুলো মুচমুচে হয় যেন। আপনি একদম চিন্তা করবেন না দিদি, একবার ট্রেনে আমার হাতের ফুচকা খেয়েই দেখুন, তারপর বলবেন যেমন ঝাল তেমন টক আর তেমনই মুচমুচে। এই বলে পুষ্পা ভালো করে ফুচকা মেখে মালাকে খাওয়াতে শুরু করে। আর মালা দেখতে দেখতে প্রায় 50 টাকায় 50টা ফুচকা খেয়ে ফেলে। আর এবার তরুণ তাকে ফুচকা খেতে বাধা দেয়, কারণ ট্রেনের মধ্যে এত বেশি পরিমাণে ফুচকা খেলে বাথরুমে যাওয়ার অসুবিধা হতে পারে। কিন্তু মালা কিছুতেই অরুণের কথা শুনতে চায় না। তুমি একদম বেশি কথা বলবে না তো, আমি ফুচকা খাচ্ছি, আমাকে খেতে দাও, কারণ এই ফুচকাওয়ালি কিন্তু পরে স্টেশনেই নেমে যাবে। আর বাথরুম পেলে আমি ঠিক ট্রেনের শৌচালয়ে ম্যানেজ করে নেব, আমার পেটের চাপ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই বলে মালা একেবারে গোটা 500 টাকার ফুচকা খেয়ে ফেলে। আর তার দিকে ট্রেনের অন্যান্য মহিলারা হা করে তাকিয়ে থাকে, কারণ এরকম ট্রেনের মধ্যে কোনো মহিলাকে তারা আগে কখনো এরকম অদ্ভুত ভাবে ফুচকা খেতে দেখেনি। আর মালার যখন ফুচকা খাওয়া সম্পূর্ণ হয়ে যায়, তখন সে তার বাকি ট্রেন জার্নিটা আরো সুন্দর করে তুলবে বলে ভাবনা চিন্তা করতে থাকে। তাই সে ফুচকাওয়ালির কাছ থেকে আরো 500 টাকার ফুচকা কিনে নেয়। আর পুষ্পা যখন 1000 টাকা লাভ করে ট্রেন থেকে নেমে যায়, তখন মালা বসে বসে ট্রেনের বাইরের দৃশ্য দেখে আর ফুচকা উপভোগ করতে থাকে। এমন সময় তাদের সঙ্গেই কমলা নামের এক মহিলা যাত্রা করছিল। সে মালাকে দেখে বলে, এগুলো আবার ফুচকা নাকি? আমি তো কোনোদিনও ট্রেনের কাউকে এরকম ভাবে ফুচকা খেতে দেখিনি। আমি কত সুন্দর ফুচকা বানাই, ওই মহিলার ফুচকা আমার ফুচকার সামনে কিছুই নয়। বাবা গো, ট্রেনের মধ্যে এরকম কাউকে ফুচকা খেতে দেখে গা গুলিয়ে উঠছে। ট্রেনের নোংরার মধ্যে ফুচকা খাওয়া একেবারে আনহাইজেনিক। আচ্ছা, আপনি ঠিক কোন কারণে কথাটা আমাকে বললেন? আর আমার যেহেতু ফুচকা খেতে ভালো লাগে, তাই আপনার কথা আমার গায়ে লাগলো না, ঠিক আছে? আমি আমার স্বামীর টাকায় ফুচকা কিনে খেয়েছি, তাই আপনি আমাকে কোনো কথা শোনাবেন না। না মানে, আপনার স্বামী তো আপনাকে বারবার ফুচকা খেতে বারণ করছিল, কিন্তু আপনি তো বেচারার ঘাড়ে চেপেই বসলেন, তাই আর ওনার কিছু করার ছিল না। কিন্তু আপনি কি জানেন এই ট্রেনের ফুচকাওয়ালিরা টক জল বানানোর জন্য জল কোথা থেকে নেয়? মানে কেন, ওরা কোথা থেকে জল নেয়? ট্রেনের শৌচালয় থেকে। আপনি যেমন ওই ফুচকাওয়ালির কাছ থেকে ফুচকা খেলেন, তেমন অন্যান্য অনেক মহিলারাও খেয়েছে। সুতরাং আপনাদের সবাইকে ফুচকা বিক্রি করতে করতে এত টক জলের সাপ্লাই কোথা থেকে আসছে? টক জল আসছে ট্রেনের শৌচালয় থেকে, কিন্তু আপনি বুঝতেও পারেননি। যাই হোক, আপনি ফুচকা খাচ্ছেন, তাই আপনাকে আমি ঘৃণা দিতে চাই না, খেয়ে নিন। এ বাবা, এ আমি কি করলাম? এরকম ট্রেনের শৌচালয় থেকে জল আসছে শুনে সেই টক জল দিয়ে আবার ফুচকা খাওয়া যায়? বেকার বেকার টাকা নষ্ট করলাম। এবার কি করব? ফুচকা দেখে ভীষণ লোভও লাগছে। আমি বরঞ্চ ফুচকাগুলো ট্রেনের জানালা দিয়ে বাইরেই ফেলে দিই। এই ভেবে মালা যখন ট্রেনের জানালা দিয়ে ফুচকাগুলো ফেলতে যাবে, তখন কমলা তাকে বাধা দেয়, কারণ এরকম ভাবে ট্রেনের জানালা দিয়ে উড়ন্ত ফুচকা বাইরে গিয়ে পড়লে ট্রেনের ট্রাক নোংরা হতে পারে। আর সেই বিষয়ে কমলা তাকে সাবধান করে, কিন্তু এত সাবধানতা মালার মোটেই পছন্দ নয়, কারণ সে একেই ফুচকা খেতে পারেনি, আর তার উপর সে ফুচকাগুলো ফেলতেও পারছে না।
তাহলে আপনি বলুন আমি ফুচকাগুলো কি করব? কারণ আমি ভীষণ পরিমাণে ফুচকা পাগল, আর বেশিক্ষণ ফুচকা দেখলে আমি কিন্তু নিজেকে সামনে রাখতে পারি না। আপনি বরং ফুচকাগুলো আমাকে দিয়ে দিন, আমি ডাস্টবিনে ফেলে দেব, কারণ এরকম জানালার বাইরে কিন্তু প্যাকেট ফেলা উচিত নয়। এই শুনে মালা তখনই কমলার হাতে 500 টাকার ফুচকার প্যাকেট ধরিয়ে দেয়। আর মালা এটা বুঝতেও পারে না যে কমলাও হলো তার মতো ফুচকা পাগল, কিন্তু সে অত্যাধিক পরিমাণে কিপটে, তাই সে নিজের টাকা দিয়ে ফুচকা খাওয়ার বদলে মালার কাছ থেকে ফুচকা হাতানোর জন্য এরকম পরিকল্পনা করে। তাই মালা যখন কমলাকে ফুচকার প্যাকেট ধরিয়ে দিয়ে তার স্বামীর সঙ্গে ট্রেন থেকে নেমে পড়ে, তখন সে দেখে যে কমলা ট্রেনে বসে বসে মচমচ করে ফুচকা খেতে শুরু করেছে। ওরে বাবা, কি সাংঘাতিক মহিলা! ওই দেখো অরুণ, আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে 500 টাকার ফুচকা হাতিয়ে নিল, আর এখন জানালার ধারে বসে বসে ফুচকা খাচ্ছে। এবার আমি কি করব? আমার কাছ থেকে অতগুলো ফুচকা হাতছাড়া হয়ে গেল। এই বলে কমলা জানালার দিকে তাকিয়ে কান্নাকাটি করতে শুরু করে। আর কমলাও তখন ইচ্ছা করে মালাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খেতে থাকে। তাই মালা সেই বিষয়টা মোটেই সহ্য করতে পারে না, ফলে সে নিজের ফুচকা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। আর এমন সময় ট্রেনটা যখন চলতে শুরু করে, তখন তবেরই বদমাইশ মহিলা, আমার 500 টাকার ফুচকা খেয়ে নেওয়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে মালা একেবারে কুংফু পান্ডার মতো লাফ দেয় আর ট্রেনের জানালায় ঝুলে পড়ে। তারপর সে কমলার হাত থেকে 500 টাকার ফুচকার প্যাকেট টান মেরে ছিনিয়ে নেয়। আর কমলা কিছু বুঝতেই পারে না, চোখের নিমেষেই তার হাত থেকে ফুচকা গায়েব হয়ে যায়। আর মালা যেহেতু ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, তাই ওরকম ভাবে লাফ মারতে মালার কোনো অসুবিধা হয় না। দেখলি অরুণ, আমি কিরকম ওই মহিলার মুখ থেকে ফুচকা কেড়ে নিলাম? আমার টাকা দিয়ে কেনা ফুচকা তুই আমাকে মিথ্যা কথা বলে খাবি? বেশ হয়েছে, শয়তান মহিলা কোথাকার। অরুণ তার বউয়ের এরকম কাণ্ড দেখে একেবারে অবাক হয়ে যায়। আর সেই ফুচকা মালা স্টেশনে বসে বসে খায়। আর মালার ফুচকা খাওয়া হয়ে গেলে সে অরুণের সঙ্গে নিজের বাপের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে কমলা চোখের নিমেষে এরকম ঘটনা ঘটে যাওয়ার ফলে ভীষণ পরিমাণে লজ্জা পায়। আর ট্রেনের বাকি মহিলারা তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে শুরু করে। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু মালা ট্রেনের ফুচকার স্বাদ কিছুতেই ভুলতে পারে না। তাই সে বাপের বাড়িতে গিয়ে ট্রেনের মতোই ফুচকা তৈরি করার চেষ্টা করে। এই দেখো মা, তোমাকে বলেছিলাম না ট্রেনে যে মহিলাটা ফুচকা বিক্রি করছিল, সেই মহিলাটার ইউটিউবে একটা চ্যানেল আছে। আর ট্রেনে কিভাবে ফুচকা বানাতে হয় ও পুরো পদ্ধতিটা ইউটিউব ভিডিওতে শিখিয়েছে। তাই আজকে আমি তোমার জন্য আর ভাইয়ের জন্য ওরকম ভাবেই ফুচকা বানাবো। এই বলে মালা খুশিমনি ট্রেনের ফুচকার রেসিপি দেখতে শুরু করে। আর সেই রেসিপির মতো দেখে দেখে ট্রেনের মতো ফুচকা বানানোর চেষ্টা করে। আর তারা সবাই মিলে বসে বসে সেই ফুচকা খায়। আর কিছুদিনের মধ্যেই অরুণ এবং মালা নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। আর অরুণ যখন ট্রেনের টিকিট কাটতে যাবে, এমন সময় মালা বলে, শোনো না, বলছি যে আমরা যে ট্রেনে করে এসেছিলাম সেই ট্রেনে করেই কিন্তু বাড়ি ফিরবো, কারণ ওই ট্রেনে করে ফিরলে আমি পুষ্পার হাতের ফুচকা খেতে পারবো। আর ও বলেছিল মনে আছে যে ও কেবলমাত্র দুমকা মেলেই ফুচকা বিক্রি করে, সুতরাং আমরা দুমকা মেলে করেই কিন্তু বাড়িতে ফিরবো। আমি অনেক ফুচকা পাগল বউ দেখেছি মালা, কিন্তু তুমি হলে ট্রেনের ফুচকা পাগল বউ। সত্যি পারো বটে। ঠিক আছে বাবা, আমি ওই ট্রেনেরই টিকিট কাটছি। এই বলে অরুণ এবং তার বউ বাড়ি ফেরার টিকিট কেটে নেয়। আর তারা যখন স্টেশনে গিয়ে পৌঁছায়, তখন অরুণ মালাকে জানায় যে তাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তাই দুমকা মেলে যাওয়া কিছুতেই সম্ভব নয়। কিন্তু সেই কথা শুনে মালা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে ট্রেনের ফুচকা খাওয়ার জন্য দুমকা মেলে যাবে বলে ঠিক করেছিল। প্লিজ রাগ করো না মালা, আমি তোমাকে যদি এই কথাটা আগে বলতাম তাহলে তুমি আর ফিরতে চাইতে না। কিন্তু আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে, তাই আজকেই ফিরতে হবে। আমি আমাদের জন্য ফুচকা মেলেরই টিকিট কেটেছি, তাই পরের বার তোমাকে আবার দুমকা মেলে নিয়ে আসবো, তুমি তখন ফুচকা খেয়ে নিও, বুঝেছো? তুমি কেন এরকম করলে অরুণ? আমি কত আশা করে স্টেশনে এলাম যে ট্রেনে করে যেতে যেতে আমি দুলতে দুলতে ফুচকা খাবো, আর তুমি তা না করে আমার জন্য ঝুমকা মেলের টিকিট কেটেছো। ঝুমকা মেলে একটা খাবার পর্যন্ত ওঠে না, ফুচকা তো দূরের কথা। এই বলে মালা তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু ঝুমকা মেল চলে এলে দুজনের আর কিছু করার থাকে না, তারা সেই ট্রেনে উঠে পড়তে বাধ্য হয়। কিন্তু অনেকগুলো স্টেশন পেরিয়ে যাওয়ার পর কোনো খাবারের ফেরিওয়ালা ট্রেনে উঠে আসে না। এর ফলে মালার মন খারাপ করে আর সে ফুচকার জন্য কেঁদে ওঠে। এমন সময় হঠাৎ করে সেই ট্রেনে এক পুরুষের গলা পাওয়া যায়, যে ট্রেনের মধ্যে ফুচকা বিক্রি করে। আর এই শুনে মালা অত্যন্ত পরিমাণে খুশি হয়। ওই দেখো অরুণ, ট্রেনে মনে হয় ফুচকাওয়ালা উঠেছে। আমি ভেবেছিলাম যে এই ট্রেনে ফুচকা পাওয়া যায় না, কিন্তু আমি ভুল ছিলাম, এই ট্রেনের মধ্যেও এখন ফুচকা বিক্রি হচ্ছে।
এই বলে মালা যখন ফুচকাওয়ালাকে ডাক দেয় তখন ফুচকাওয়ালা বিমল মালা এবং অরুণের সামনে এসে দাঁড়ায়। আর মালা সেই ফুচকাওয়ালাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সেই বিমল আর কেউ নয়, মালার নিজের পেটের ভাই, যেই ভাই কিনা কিছুদিন আগেই ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ব্যাঙ্গালোরে গিয়েছিল। আর বিমলকে এখন ট্রেনের মধ্যে ফুচকা বিক্রি করতে দেখে মালা এবং অরুণ নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না। ভাই, তুই তো ব্যাঙ্গালোরে গিয়েছিলি, তাহলে তুই এখানে কিভাবে এলি? আর তুই এরকম ভাবে ট্রেনের মধ্যে ফুচকা বিক্রি করছিস কেন? ছি 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 ছি, তুই আমাকে, মাকে, জামাইবাবুকে সবাইকে মিথ্যা কথা বলেছিস। মিথ্যা কথা বলে তুই পড়াশোনা করবি বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিস, আর তুই পড়াশোনা না করে এখন ট্রেনে ফুচকা বিক্রি করছিস। দিদি, তোরা দুজনে এই ট্রেনে কি করছিস? তোরা তো দুমকা মেলায় টিকিট কেটেছিলিস। আর দিদি, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি বুঝতে পারিনি। আমি ফুচকার ব্যবসা করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই কথা বলে তোরা তো আমাকে টাকা দিচ্ছিস না, তাই মিথ্যা কথা বলে টাকা নিয়েছি। আর এই ঝুমকা মেলায় ফুচকার ব্যবসা করে টাকা ইনকাম করছি। আর এতদিন ধরে আমি ফুচকা বিক্রি করে অনেক বড় লোক হয়েছি। কিন্তু ভাই, তুই ছোটবেলা থেকে এত পড়াশোনা করি শেষ পর্যন্ত ট্রেনে ফুচকা বিক্রি করবি? তুই কোনো একটা সম্মানের চাকরি করতে পারলি না? কেন রে দিদি, তুই ট্রেনের ফুচকা খাওয়ার জন্য পাগল হতে পারিস, আর আমি ট্রেনে ফুচকা বিক্রি করলে দোষ? এরকম দ্বিচারিতে কেন হবে বলতো? আমরা যদি ট্রেনে ফুচকা বিক্রি করতে না পারি, তাহলে তুই ফুচকা কোথা থেকে খাবি? আসলে বেশ কয়েকদিন ধরেই বিমল এরকম ট্রেনে ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করছে, আর সে ফুচকা বিক্রি করতে খুবই ভালোবাসে। সেই কথা যখন জানাজানি হয়ে যায় তখন অরুণ এবং মালা কাউকে কিছু মুখ ফুটে বলতে পারে না, বিশেষ করে তারা তাদের মাকেও কিছু জানাতে চায় না। কিন্তু মালা যখনই ট্রেনে করে কোথাও যায় আর তখনই সে তার ভাইয়ের হাতের ফুচকা মাখা খায়। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি, তাই তো যা ইচ্ছা হয় তুই সেই কাজটাই করতে পারিস। এবার থেকে যখন আমি বাপের বাড়িতে যাব তখনই ট্রেনে করে যাতায়াত করব, কারণ তোর হাতের ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। মালার এমন কথা শুনে তার ভাই খুবই খুশি হয়, কারণ সে এখন বরাবরের জন্যই ট্রেনে ফুচকা বিক্রি করবে বলে ঠিক করে। আর ধীরে ধীরে বিমল অনেক বড়লোক হয়ে ওঠে, তাই বিমল এখন সবাইকে জানিয়ে দেয় যে সে ট্রেনে ফুচকা বিক্রি করে। আর প্রথমে তার পরিবার সেই বিষয়টা মেনে নিতে না চাইলেও ধীরে ধীরে সবাই সেটা মেনে নেয়, আর এর ফলে মালাও খুবই খুশি হয়। তুমি আমাকে এখানে যতই চেয়ার শৌচালয় বানিয়ে দাও না কেন, আমি এখানে আর থাকবো না, আমি আমার বাড়িতে যাব। তুমি কেন আমাকে আটকাচ্ছ শুনি? আমি কেন আটকাবো? আমি তো চাই তোমার হাত দিয়ে এই গ্রামের ভালো হোক। দেখো, তুমি চেয়ার শৌচালয় বানালে বলে কতজন নিজেদের বাড়িতে চেয়ার শৌচালয় বানালো, তোমার জন্য কত লোকের সুবিধা হলো বলো তো? কিছু তো একটা ব্যাপার আছেই, না হলে গ্রাম থেকে শহরে না নিয়ে যাওয়ার জন্য এতটা বাড়াবাড়ি অপূর্ব করতো না। কি ভাবছো মোনালিসা? থাকবে তো? তোমার বাথরুমে অসুবিধা হয় বলে আমি তো তোমায় চেয়ার শৌচালয় বানিয়েও দিলাম। তুমি যা যা বলবে আমি বানিয়ে দেবো, তবে আরো কয়েকদিন থাকো প্লিজ। অপূর্বর কথা শুনে মোনালিসার খটকা লাগে, কিন্তু তবুও সেই মুহূর্তের জন্য সে অপূর্বর কথা মেনে নেয়। মোনালিসা এবং অপূর্ব দুজনেই একটি শহরে থাকত। শহরে তাদের ঘরবাড়ি, বাথরুম সবকিছু মডার্ন এবং সুন্দর ছিল। মোনালিসা নিজে হাতে তার বাড়িটিকে সাজিয়েছে, বাড়ির প্রত্যেকটা জিনিস তার পছন্দের, কিন্তু মোনালিসা তাদের বাড়ির বাথরুমটা সবচেয়ে সুন্দর করে সাজিয়েছিল। কয়েকদিন আগের একটা অ্যাক্সিডেন্টে মোনালিসার পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। সেই পায়ে অপারেশনের পর থেকেই মোনালিসার একটা পা অন্য পায়ের তুলনায় ছোট হয়ে যায়, তাই বিদেশি বাথরুম ছাড়া সে অন্য কিছুই ব্যবহার করতে পারে না। একদিন অপূর্ব মোনালিসাকে অপূর্বর গ্রাম দেখাতে নিয়ে যেতে চায়, কিন্তু মোনালিসা যেতে রাজি হয় না। আমি আমার ঘরবাড়ি ছেড়ে কোথাও যাব না, তুমি জানো না আমি অন্য কোথাও গিয়ে থাকতে পারি না। ঘরে যেমন তেমন করে শোয়া যায়, কিন্তু আমার যেখানে সেখানে গিয়ে বাথরুম ব্যবহার করতে খুব অসুবিধা হয়। কিন্তু আমার গ্রামে যেতে মন চাইছে, আর তোমাকে এখানে একা রেখে গেলে আমি শান্তি করে ঘুমাতেও পারবো না। আর আমি কথা দিচ্ছি, আমাদের গ্রামে তোমার কোনো রকম অসুবিধা হবে না। আমার অসুবিধা হলে আমি কিন্তু ফেরত চলে আসবো, আমি আগেই বলে দিচ্ছি, পরে কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। অপূর্ব মোনালিসার কথাই রাজি হয়ে যায়। নানান রকম আলোচনা করে মোনালিসা সেখান থেকে চলে গেলেই অপূর্ব কাউকে যেন একটা ফোন করে। আমরা এখন কয়েকদিন বাড়িতে থাকবো না, আমি মোনালিসাকে মানিয়ে নিয়েছি। তুমি ততদিন এখানে এসে থাকতে পারো, তোমার প্রয়োজনের সমস্ত জিনিস এখানেই রাখা থাকবে। আমরা কাল বেরোবো, বাড়ির চাবি দরজার সামনে পাপোসের নিচে থাকবে। এই বলে অপূর্ব ফোন রেখে দেয়। পরের দিন সকাল হতেই অপূর্ব এবং মোনালিসা গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে এখন আর আগের মতো কেউ থাকে না, তাই বাড়িঘরও বড্ড পুরানো ধরনের ছিল। ওই বাড়িতে খুবই উঁচু উঁচু সিঁড়ি ছিল। বাড়িতে ঢুকতেই মোনালিসার হাঁটতে চলতেও খুবই সমস্যা হয়, আর বাথরুমে যাওয়ার পর
মোনালিসার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। তোমাদের বাড়িতে ওয়েস্টার্ন টয়লেট নেই? এরকম বাংলা বাথরুম কেন? এটা তো আমি কিছুতেই ব্যবহার করতে পারবো না। তুমি জানো না আমার সমস্যার কথা? আমি জানলেও কি হবে বলো, আমরা তো এখানে বেশি দিন থাকবো না, যে কদিন থাকবো সেই কদিন একটু মানিয়ে নাও প্লিজ। আমার পক্ষে এভাবে একদিনও এখানে থাকা সম্ভব হবে না অপূর্ব। তুমি অন্য কোনো ব্যবস্থা করো, আর না হলে আমাকে কালকেই শহরে দিয়ে এসো তুমি। এভাবে আমি এখানে থাকতে পারবো না। শহরে গেলে এখন তুমি কোথায় থাকবে শুনি? আমাদের বাড়ির আশেপাশে তো তেমন কোনো বিশ্বস্ত প্রতিবেশীও থাকে না। তুমি ওখানে একা থাকলে আমার চিন্তা হবে। তুমি আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করো। এখন তো কোনোভাবেই আমরা শহরে যেতে পারবো না, আমরা এখানেই থাকবো। আমার বাড়ি আমি যাব, এটাতে তোমার অনুমতি দেওয়া না দেওয়ার কি আছে শুনি? অদ্ভুত কথা বলছো তো তুমি। মানে গ্রামটা তো ঘুরে দেখাই হলো না, তাই বলছিলাম আর কি। আর বাথরুম নিয়ে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা করে দিচ্ছি। সেটা কিভাবে সম্ভব শুনি? তোমার মন যা চাইছে তুমি তাই বলছো। তুমি এক্ষুনি ওয়েস্টার্ন টয়লেট কিভাবে বানিয়ে দেবে, যেটা একদিনেও বানানো যায় না, আর সেটা তুমি এক্ষুনি বানিয়ে দেবে বলছো? অপূর্ব মোনালিসার কথার উত্তর না দিয়ে সেখানে একটা চেয়ার নিয়ে আসে। তার সঙ্গে একটা মোটা ও বড় ছুরি নিয়ে এসে সেটা গরম করে। সেই ছুরিটা দিয়ে চেয়ারের মাঝখানে গোল করে কেটে দেয়। সেই ফুটো চেয়ারটা অপূর্ব তাদের বাথরুমে নিয়ে গিয়ে বাংলা পটির প্যানের উপর বসিয়ে দেয়। এরকম অদ্ভুত জোগাড় দেখে মোনালিসা যেমন অবাক হয় তেমনই খুশিও হয়। মোনালিসার আর বাথরুম ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না। দেখতে দেখতে দু একদিন কাটে। মোনালিসার সঙ্গে দেখা করতে অপূর্বদের গ্রামের একজন মহিলা আসে। মোনালিসার পায়ের অবস্থা দেখে বিশাখা দেবী চিন্তাগ্রস্ত অবস্থায় বলে, তোমার পা কি ছোট থেকে এরকম? তোমার অসুবিধা হয় না? এখানে তো সবার বাড়িতেই বাংলা বাথরুম, তোমার ওই বাথরুমে বসতে কোনো অসুবিধা হয় না? না না মাসিমা, আপনাদের ছেলে দারুণ ব্যবস্থা করে দিয়েছে। একটা চেয়ার দিয়ে পুরো বাংলা বাথরুমকে ওয়েস্টার্ন বানিয়ে ফেলেছে। দেখবেন নাকি আপনি? দেখবো তো নিশ্চয়ই। আমার পায়ে যা ব্যথা, ওই বাংলা বাথরুমে উঠতে বসতে জীবন কয়লা হয়ে গেল। দেখাও না বৌমা, কি বানিয়ে দিয়েছে আমাদের অপু বাবু। মোনালিসা বিশাখা দেবীকে তার চেয়ার শৌচালয় দেখাতে নিয়ে যায়। এরকম অদ্ভুত জিনিস দেখে বিশাখা দেবীর খুবই পছন্দ হয়। সে ঠিক করে সেও সারা গ্রামে ওই চেয়ার শৌচালয়ের কথা জানাবে। ওই গ্রামে অনেক মানুষই ছিল যাদের কোমরে ব্যথা কিংবা পায়ে ব্যথার জন্য বাংলা বাথরুম তাদের ব্যবহার করতে খুবই অসুবিধা হতো। মোনালিসাও তাদের গ্রামের বেশ কয়েকটা বাড়ি বাড়ি ঘুরে তাদেরকে সঠিকভাবে এই চেয়ার শৌচালয় ব্যবহারের পদ্ধতি শেখাতে থাকে। মোনালিসার ব্যস্ততার সুযোগ নিয়ে অপূর্ব তার ফোন থেকে কাকে যেন একটা কল করে। তোমার ওখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? যখন যা দরকার লাগবে আমাকে বলবে, আমি সব দিয়ে আসবো। না না, আপাতত কোনো অসুবিধা হচ্ছে না, আপনি চিন্তা করবেন না। আমার কিছু অসুবিধা হলে আমি আপনাকে বলে দেব। কিন্তু আবার কি? আপনারা আর কতদিনই বা ওখানে থাকবেন? আর হয়তো কয়েকদিন, তারপর আমার যে কি হবে আমি নিজেই জানি না। এখন এসব কথা ভাবতে হবে না। আমি এখানে যতদিন সম্ভব মোনালিসাকে আটকে রাখার চেষ্টা করছি। তুমি ওখানে শান্তি করে থাকো। আমাদের যখন যাওয়ার হবে তখন তোমাকে খবর দিয়ে দেব। ততদিনের মধ্যে আশা করছি আমি একটা থাকার ব্যবস্থা করে নিতে পারবো। আপনি আমার জন্য আপনার স্ত্রীকে এভাবে কষ্ট দেবেন না প্লিজ। আজকে উনি আসতে চাইলে আমাকে বলুন, আমি আজকেই এখান থেকে বেরিয়ে যাব। চিন্তা করো না, আমি বললাম তো আমি এখানে মোনালিসাকে আটকে রেখেছি। ওর জন্য এখন গ্রামের কত কত বাড়িতে চেয়ার শৌচালয় হয়েছে। ও এখন হিসেব মধ্যে এখানকার নেত্রী। অপূর্ব এবং নন্দিনী এভাবে নানান রকম কথা বলতে থাকে। অপূর্বকে এভাবে ফিসফিস করে কথা বলতে দেখে মোনালিসার কেমন যেন সন্দেহ হয়। সেই সঙ্গে সঙ্গে সেখানে এসে অপূর্বকে ধরে। তুমি কার সাথে কথা বলছিলে লুকিয়ে লুকিয়ে? আমাকে বলো, চুপ করে থেকো না। আমি কিন্তু শুনেছি কার জন্য তুমি আমাকে এখানে আটকে রেখেছো, বলো। কারোর জন্য না তো, আমি তো ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম। উনি বলেছেন তোমাকে আরো কয়েকদিন এখানে থাকতে। সব মানুষেরই তো হাওয়া বদল দরকার। মোনালিসা কিছুতেই অপূর্বর কথা বিশ্বাস করে না। সে অপূর্বর প্রতি কড়া নজর রাখতে শুরু করে। মোনালিসা লক্ষ্য করে অপূর্ব প্রায়ই কার সাথে ফিসফিস করে যেন কথা বলে, আর তাদের শহরে থাকার জন্য অন্যান্য বাড়ির বিজ্ঞাপনও দেখে। এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে মোনালিসা আবার অপূর্বকে শহরে যাওয়ার কথা বলে, কিন্তু অপূর্ব এবারও মোনালিসাকে এড়িয়ে যায়। অপূর্বর উপর রাগ করে মোনালিসা একাই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় মোনালিসা তাদের বাথরুম ব্যবহার করা একেবারেই বন্ধ করে দেয়। অপূর্ব তাদের গ্রামের একজন নামী ডাক্তারকে বাড়িতে নিয়ে আসে।
এইভাবে চলতে থাকলে কিন্তু শরীর আরো খারাপ হতে থাকবে। আপনি ওনাকে শহরে নিয়ে যান অপূর্ব বাবু, ওখানে অনেক অনেক ভালো ডাক্তার আছে। শুধু শুধু এখানে রেখে সুস্থ শরীর ব্যস্ত করার কোনো মানেই হয় না। আমি কতবার বলেছি দেখুন না, আমার কোনো কথাই তো শোনে না। শহরে আমার থাকা খাওয়া বাথরুমের কোনো অসুবিধা ছিল না, এখানে একটা চেয়ার শৌচালয় বানিয়ে দিয়ে ও ভাবছে আমাকে সব রকমের সুযোগ সুবিধা দিয়ে ফেলেছে। এরকম করবেন না অপূর্ব বাবু, ওনার তো পায়ের সমস্যা আছে, আর এই ঘরটা পর্যন্ত আসতে গিয়ে আমি নিজেই হাঁপিয়ে গেলাম। তাহলে বৌমার এতদিনে কত কষ্ট হয়েছে সেই জানে। ডাক্তারবাবুর কথা অপূর্ব আর ফেলতে পারে না। সে মোনালিসাকে শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়। তারা যেদিন বাড়ি ফিরবে বলে ঠিক করে, ওই দিন হঠাৎই গ্রামের বেশ কয়েকজন মহিলা এবং পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে এসে অপূর্ব এবং মোনালিসাকে নিমন্ত্রণ করে। আমাদের তো যাওয়া হবে না কাকিমা, আমরা আজকেই শহরে ফিরে যাচ্ছি। আমরা আবার যখন পরে আসব তখন না হয় আপনাদের বাড়িতে গিয়ে পেট ভরে খেয়ে আসব। তোমাদের জন্য আমাদের এত জনের বাথরুমের সমস্যা মিটে গেল, আর তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাবো না? তোমরা যে এরকম হঠাৎ করে চলে যাবে তা তো আমরা বুঝতে পারিনি। ওনারা যখন বলছেন তখন আজকের দিনটা না হয় থেকেই যাই, আবার কবে আসা হবে না কি হবে না তা তো জানি না। অপূর্বর ব্যবহারে মোনালিসার খুবই সন্দেহ হয়। মোনালিসার আর কিছুতেই গ্রামে মন বসে না। সেই দিনটা কোনো রকমে কাটিয়ে মোনালিসা পরের দিনই সকালবেলা শহরের জন্য রওনা দেয়। সে ঘুম থেকে উঠেই আগে অপূর্বর ফোনটা নিজের কাছে রাখে। এর ফলে অপূর্ব তাদের ফেরার কথা নন্দিনীকে জানাতে পারে না। হঠাৎ করে তারা বাড়ি ফিরে এলে নন্দিনী খুবই ঘাবড়ে যায়, আর মোনালিসা তার বাড়িতে নন্দিনীকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এটা কি অপূর্ব? এর সাথেই তুমি লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতে, তাই তো? তুমি আমার বাড়িতে অন্য একটা মেয়েকে রেখেছো, তাও আবার আমাকে না জানিয়ে। এটা কে? আমার সতীন? না না, এরকম কিছু নয়, আপনি ভুল ভাবছেন। আমি আসলে... তুমি আমার কথাটা শোনো মোনালিসা, তুমি খুব ভুল ভাবছো। আসল সত্যিটা না জেনে তুমি ওকে এইভাবে অপমান করো না। কি আসল সত্যি? কি বলবে তুমি? এটাই তো যে তুমি বিয়ে করে একে বাড়িতে তুলেছো, তাও আবার এত ছোট 13-14 বছরের একটা মেয়েকে। আমি তোমাকে চিনতে এতটা ভুল করব আমি ভাবতেও পারিনি। আমি ল্যাংড়া খোড়া ঠিক করে হাঁটতে পারি না। অ্যাক্সিডেন্টে ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না। তাই তুমি অন্য একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছো, তাই তো? মোনালিসার কথা শুনে অপূর্ব খুবই রেগে যায়। সে এক এক করে মোনালিসাকে আসল ঘটনা বলতে শুরু করে। নন্দিনী আমাদের অফিসের পাশে একটা চায়ের দোকান চালাতো। ওর বাবা মা কেউ নেই, তাই ওকে ওর মামাই দেখাশোনা করতো। কিন্তু ওর বাবা টাকার লোভে ওকে জোর করে একজন 50 বছরের ঊর্ধ্ব লোকের সঙ্গে বিয়ে ঠিক করে দেয়। নন্দিনী কাকে কি বলবে কিছুই বুঝতে না পেরে আমাকেই সব বলে। আমি ওকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা বলি, কিন্তু পালিয়ে গিয়েই বা কোথায় থাকবে। আমি ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তুমি কিভাবে রিয়াক্ট করবে সেইভাবেই বলিনি। তাই আমি তোমাকে কয়েকদিন গ্রামে রাখতে চেয়েছিলাম, যাতে নন্দিনী আমাদের বাড়িতে লুকিয়ে থাকতে পারে। এটা একটা অজুহাত হলো? তুমি এত বড় কথা আমাকে বললে না কেন? আমি বাড়িতে থাকলেও তো নন্দিনী এখানে থাকতে পারতো। না, পারতো না। ওর মা খুব সাংঘাতিক। ওরা যদি জানতো যে নন্দিনী এখানে, তাহলে আমাদের বাড়িতে এসে ঝামেলা করতো। আমি চাইনি তুমি এসব ঝামেলার মধ্যে ফেসে যাও, তাই আমরা গ্রামে চলে যাই। বাইরে থেকে বাড়িতে তালা দেওয়া থাকলে ওর মামা বুঝতেও পারবে না নন্দিনী এখানে আছে বলে। আর আমি ভেবেছিলাম গ্রামে থাকতে থাকতেই অন্য কোথাও নন্দিনীর থাকার ব্যবস্থা করে দেবো। একবার আমাকে বলতে পারতে, তাহলে আমরাও নন্দিনীকে গ্রামে নিয়ে চলে যেতাম। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আমরা গ্রামে গেলাম বলে চেয়ার শৌচালয় বানিয়ে অনেককে সাহায্য করতে পেরেছি। আর এবার থেকে নন্দিনী আমাদের সাথেই থাকবে। আমরা ওকে দত্তক নেব, তুমি যদি রাজি থাকো। মোনালিসার কথায় অপূর্ব এবং নন্দিনী খুবই খুশি হয়। মোনালিসা অপূর্ব কয়েকদিনের মধ্যেই নন্দিনীকে দত্তক নেয়। নন্দিনীর জীবন একেবারে পাল্টে যায়। তারা মাঝে মাঝে গ্রামে ঘুরতে যায়, কিন্তু গ্রামে আর চেয়ার শৌচালয় নেই। অপূর্ব সেখানে বিদেশি বাথরুমের ব্যবস্থা করেছে।